সবাইকে অল ইন অন চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12-এর গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গোলীয় দর্পণ কাকে বলে সেটা আগে জানতে হবে। ডেফিনেশন অফ দ্য গোলীয় দর্পণ: কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, অর্থাৎ তাহলে আমরা গোলীয় দর্পণটা নির্ভর করছে প্রতিফলক তলের ওপর। প্রতিফলক তলটা যদি গোলকের অংশ হয়, হ্যাঁ, সেই তলটাকে প্রতিফলক তলটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। ঠিক আছে, তো গোলীয় দর্পণের যে প্রতিফলক তল পেলাম, সেই প্রতিফলক তলের অবস্থান অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অবতল দর্পণ, দুই হচ্ছে উত্তল দর্পণ। কার ওপর নির্ভর করে? প্রতিফলক তলের অবস্থান। প্রতিফলক তলটা কী হবে? যে আমরা যে গোলীয় দর্পণ পাচ্ছি, সেই গোলীয় দর্পণটি প্রতিফলক তলটা কোন দিকে অবস্থান করছে? ভিতরের পৃষ্ঠে অবস্থান করছে না বাইরের পৃষ্ঠে অবস্থান করছে? ঠিক আছে, এই যে পৃষ্ঠের অবস্থান অনুসারে কি করব? প্রতিফলক তলের অবস্থান অনুসারেই আমরা দুটো ভাগে ভাগ করছি, এই অবতল দর্পণ আর উত্তল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ কাকে বলবো? যখন গোলীয় দর্পণটির ভিতরে পৃষ্ঠ কী হবে? প্রতিফলক তল অবস্থান করে। তাহলে ভিতরে কী করছে? ভিতরে যখন আমরা অবস্থান করছে, পৃষ্ঠটা অবস্থান করছে, অর্থাৎ প্রতিফলক তলটা অবস্থান করছে, তখন ওটাকে আমরা বলবো অবতল দর্পণ। 2 নম্বর যে উত্তল দর্পণ পেয়েছি, সেই উত্তল দর্পণে তাহলে কী করবে? অবশ্যই তাহলে পৃষ্ঠটা কোথায় অবস্থান করবে? বাইরে অবস্থান করবে। ঠিক আছে, বাইরে প্রতিফলক তলটা অবস্থান করবে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ। ঠিক আছে, দেখো তোমরা যে আমরা দর্পণটা নিচ্ছি এম ও এম ড্যাশ। দেখো যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের দর্পণের যে প্রতিফলক তল সেটা অবস্থান করছে ভিতরের দিকে, অর্থাৎ এই দিকে। তাহলে এই যে গোলীয় দর্পণটাকে আমরা বলবো অবতল দর্পণ, অর্থাৎ কনকেভ মিরর। কি বলবো? অবতল দর্পণ বা কনকেভ মিরর। তাহলে এম ও এম ড্যাশ, তাহলে এই যে চিত্রটা পাচ্ছি, সেই চিত্রের ক্ষেত্রে কি অবতল দর্পণ হচ্ছে তাহলে কি এম ও এম ড্যাশ, এবং তার যে প্রতিফলক তল হচ্ছে কি ভিতরের দিকে। ঠিক আছে, এবার ধরে না প্রতিফলক তলটা হচ্ছে কোন দিকে? বাইরের দিকে। অর্থাৎ কি হচ্ছে? এই যে অংশটা এম ও এম ড্যাশ, ঠিক আছে, এই যে প্রতিফলক তলটা পেলাম, এই যে প্রতিফলক তলটা কী হচ্ছে? এই যে প্রতিফলক তল, এটা কী হচ্ছে? বাইরের দিকে। তাহলে এই যে আমরা দর্পণটা পাবো, সেই দর্পণটা হচ্ছে কি হচ্ছে? তাহলে এটা উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে আমরা অবতল দর্পণ, তাহলে এক্ষেত্রে এম ও এম ড্যাশ হচ্ছে, এটা কী হচ্ছে? এম ও এম ড্যাশ হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এই যে আমরা একটা গোলকের একটা ছোট্ট অংশ কল্পনা করেছি, যে এটা দর্পণটাকে আমরা দেখতে পেলাম, ডিফারেন্সটা দেখতে পেলাম, একটা বাইরের অবস্থান, একটা ভিতরের অবস্থান। তাহলে অবস্থান অনুসারে আমরা তাহলে কী পেলাম? অবতল দর্পণ পেলাম আর একটা উত্তল দর্পণ পেলাম। এবার যে উত্তল দর্পণ অবতল দর্পণের উপর নির্ভর করে কিছু ইম্পর্ট্যান্ট ডেফিনেশন আছে, প্রয়োজনীয় সংজ্ঞা, যেগুলো তোমাদেরকে জানতে হবে। সেগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথমে আলোচনা করব আমরা মেরু। মেরু নিয়ে, মেরু বা মধ্যবিন্দু। মেরু বা মধ্যবিন্দু বা পোল কী জিনিস সেটা আলোচনা করব।
দেখো আমরা যে গোলীয় দর্পণ পেয়েছি এটা অবতল দর্পণের ক্ষেত্রে আর একটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। এই যে দর্পণের যে মধ্যে যে বিন্দুটা পাবো, মধ্যে যে বিন্দুটা পাবো সেই মধ্য বিন্দুটাকে আমরা বলবো মেরু। অর্থাৎ গোলীয় দর্পণের প্রতিফলক তলের ওপর, এটা প্রতিফলক তলের ওপর কী হচ্ছে, তলের যে মধ্যবিন্দু, যে দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে আমরা বলবো কী হচ্ছে, মেরু। তাহলে এই ক্ষেত্রে ও হচ্ছে কী হচ্ছে, বিন্দু যে দর্পণের, ও হচ্ছে কী হচ্ছে, দর্পণের মেরু অর্থাৎ মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ও হচ্ছে মেরু। তাহলে এই ক্ষেত্রে ও হচ্ছে মেরু। ঠিক আছে, তাহলে আমরা মেরু পেয়ে গেলাম। এবার আমরা আলোচনা করব বক্রতা কেন্দ্র। কি হচ্ছে বক্রতা কেন্দ্র? ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার। দেখো এই যে দর্পণটা আমরা পেয়েছি বা এই দর্পণটা কোনো একটা কি গোলকের অংশ, এটা একটা গোলক, এটা এই দর্পণটা কী যে একটা গোলকের অংশ, পুরো একটা গোলকের অংশ, তাই তো? এই দর্পণটা কী যে পুরো একটা গোলকের অংশ। এই যে দর্পণের যে গোলকের অংশ, এই দর্পণের যে অংশটা, তাহলে এই গোলকের যে মিডিল যে কেন্দ্রবিন্দু, এটা একটা কেন্দ্রবিন্দু, এখানে একটা কেন্দ্রবিন্দু। এই যে বিন্দুটা পাবো, যে 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 দর্পণটা আমরা নিচ্ছি, সেই দর্পণের যে কেন্দ্র পাবো, আমাদের দর্পণটা একটা কী হচ্ছে, একটা গোলকের অংশ। যে গোলকের অংশে যে আমরা বিন্দু পাবো, যে কেন্দ্র পাবো, সেই কেন্দ্রটাকে বলবো বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র এখানে কি, এই যে অংশটা, এটা হলো বক্রতা কেন্দ্র, হচ্ছে কি আমরা সি দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখানে এই যে বিন্দুটা পেলাম, যে কেন্দ্রটা পেলাম, সেটাকে আমরা বলবো কিসের, দর্পণের বক্রতা কেন্দ্র। এবার তোমরা দেখো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের কী হচ্ছে, সামনে থেকে। এটা প্রতিফলক তল, এটা প্রতিফলক তলের সামনে কী হচ্ছে, সামনে থাকছে কি আমাদের বক্রতা কেন্দ্র। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি বক্রতা কেন্দ্র থাকছে কি ভিতরে নয়, সামনে নয়, কি হচ্ছে বাইরে থাকছে, পিছনের দিকে থাকছে। তাহলে এই যে পিছনের দিকে, তাহলে আমরা কিসে পাচ্ছি, তাহলে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র পাচ্ছি কি পিছনের দিকে, আর অবতল দর্পণের ক্ষেত্রে কি প্রতিফলক তলের সামনের দিকে। ঠিক আছে, তাহলে আমরা বক্রতা কেন্দ্র পেয়ে গেলাম। তাহলে সেইভাবেই আমরা আলোচনা করব বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা কেন্দ্র হলে বললাম বক্রতা ব্যাসার্ধ। এবার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ একই সংজ্ঞা। দেখো অর্থাৎ আমরা দেখলাম যে যে বক্রতা আমরা যে পেলাম, যে দর্পণটা পেলাম, যে গোলীয় দর্পণ, সেটা কোনো একটা গোলকের অংশ। সে গোলকের যে অংশ, সেই গোলকটার যে ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে বলবো আমরা গোলীয় দর্পণের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে দেখো যে আমরা কিন্তু যদি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কী হয়, অসীম হয়। ঠিক আছে, এই চিত্রে দেখো ও সি, তাহলে ও সিকে আমরা বলতে পারবো ও সিকে বলতে পারবো কি, বা নাম দাও, এটা ও সিকে আমরা বলতে পারবো কি হচ্ছে, ও সিকে আমরা বলতে পারবো তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ। কিন্তু সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কী হচ্ছে, অসীম হয়। ঠিক আছে, এবার আলোচনা করব প্রধান অক্ষ। এবার আলোচনা করব কি প্রধান অক্ষ। প্রধান অক্ষ, ঠিক আছে। তা গোলীয় দর্পণের মধ্যবিন্দু আর বক্রতা কেন্দ্রের মধ্যে অঙ্কিত সরলরেখাটিকে দর্পণের প্রধান অক্ষ বলবো। দেখো গোলীয় দর্পণের মধ্যবিন্দু পেয়েছি ও, এবং
তার মধ্যে বক্রতা কেন্দ্র পেয়েছি সি। ওর মধ্যে যে সরলরেখাটা পাবো সেটাকে আমরা বলবো কি, যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটাকে আমরা বলবো কি, প্রধান অক্ষ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই প্রধান অক্ষ আমরা কাকে বলবো এটা আমরা বুঝে গেলাম। তাহলে আমরা নাম দিই এক্স ও এক্স ড্যাশ, বা এটা নাম দাও এক্স ড্যাশ, এটা নাম দাও। এই যে আমরা পেলাম এক্স ও এক্স ড্যাশ, এই যে আমরা দর্পণটা পেলাম, তাহলে এক্স ড্যাশকে আমরা বলতে পারবো কী হচ্ছে, এক্স আর এক্স ড্যাশকে আমরা বলতে পারবো কি, তাহলে প্রধান অক্ষ। তাহলে আমাদের গেল কি, মেরু পেলাম, তারপর বলে বক্রতা কেন্দ্র পেলাম, বক্রতা ব্যাসার্ধ পেলাম এবং প্রধান অক্ষ পেলাম। ঠিক আছে, এবার প্রধান ছেদ কাকে বলবো? প্রধান ছেদ হচ্ছে গোলীয় দর্পণে প্রধান অক্ষের মধ্য দিয়ে অঙ্কিত সমতল যে বৃত্তচাপের দর্পণটিকে ছেদ করে। অর্থাৎ দেখো, এই যে অংশটা যে তলে ছেদ করছে, প্রধান অক্ষকে যে তলে ছেদ করছে, ঠিক আছে, সেই তলটাকে বলবো প্রধান ছেদ। ঠিক আছে, তাহলে এম ও এম ড্যাশ, যে দর্পণটা এম ও এম ড্যাশ হচ্ছে প্রধান ছেদ। তাহলে এম ও এম ড্যাশ, আর এই ক্ষেত্রে একই সেম, এম ও এম ড্যাশ হচ্ছে কী হচ্ছে, প্রধান ছেদ। তাহলে এম ও এম ড্যাশ যে অক্ষের সঙ্গে ছেদ করছে, সমতলে যে বৃত্তচাপে দর্পণটিকে ছেদ করছে, তাকে বলবো প্রধান ছেদ। তাহলে আমরা প্রধান ছেদও পেয়ে গেলাম। এবার বিষয়বস্তু হচ্ছে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে উন্মেষ। উন্মেষ কি? উন্মেষ, তাহলে উন্মেষ কি? তাহলে দেখো, ভালো করে দেখো, বলছে গোলীয় দর্পণের প্রধান ছেদ যে এম ও এম ড্যাশের মধ্যে যে সরলরেখা পাওয়া যায় তাকে উন্মেষ বলা হয়। তাহলে এই যে সরলরেখাটা পাবো, যে সরলরেখাটা পেলাম, এম এম ড্যাশ যে সরলরেখাটা পেলাম, দেখো অবতল দর্পণ যে সরলরেখাটা পেলাম কি হচ্ছে, এম এম ড্যাশ যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটাকে আমরা বলতে পারবো উন্মেষ। ঠিক আছে, আবার যে বক্রতা কেন্দ্রে, তাহলে এই ক্ষেত্রে উন্মেষ কোনটা হচ্ছে, এটা এম এম ড্যাশ, তাহলে এম ড্যাশটাকে আমরা কী বলবো, দর্পণের উন্মেষ। এবার দর্পণের সঙ্গে যখন কোণ তৈরি করে, সরলরেখার সঙ্গে কী হচ্ছে, ওই সরলরেখা যে সরলরেখাটা পেলাম, যে সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি করা হয়, সেই কোণটাকে বলবো কৌণিক উন্মেষ। কী বললাম? কৌণিক উন্মেষ। কী বললাম? কৌণিক উন্মেষ আমরা ওটাকে বলতে পারবো। ঠিক আছে, তাহলে এম সি এম ড্যাশ, তাহলে এম সি এম ড্যাশ, দেখো এম সি এম ড্যাশ কী হচ্ছে, এম সি এম ড্যাশ যে কোণটা পেলাম সে কোণটাকে বলবো, বা এম সি এম ড্যাশ এই যে কোণটাকে পেলাম, বা এই কোণটাকে পেলাম, সে কোণটাকে আমরা বলতে পারবো কি, কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ। ঠিক আছে, তাহলে কৌণিক উন্মেষ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কৌণিক উন্মেষ পাওয়ার পর তাহলে কি আমরা এবার আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস ও ফোকাস দূরত্ব। ঠিক আছে, প্রথমেই তাহলে আমরা শুরু করি কি, মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস, ঠিক আছে। তো প্রিন্সিপাল ফোকাস যেটা বলবো, ধরে নাও দর্পণ নিয়েছি, একটা দর্পণ অংশ নিলাম, ঠিক আছে, এম ও এম ড্যাশ, সেমভাবে তুমি এখানে দর্পণ নিতে পারো, এম ও এম ড্যাশ। ঠিক আছে, উত্তল দর্পণ আর অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ।
বলছে দেখি সেম সঙ্গে এর মতোই প্রতিবিম্ব মতোই বলছে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রধান অক্ষে সমান্তরাল। এটা আমরা প্রধান অক্ষ পেয়েছি, ঠিক আছে, এটা আমাদের প্রধান অক্ষ, এটা আমাদের প্রধান অক্ষ পেয়েছি। যে প্রধান অক্ষের সমান্তরালে সমান্তরালভাবে এসে কী হচ্ছে আপতিত হলে, তো সমান্তরালভাবে আলোক রশ্মিটা যে আপতিত হয় তারপর প্রতিফলন হবে। এই প্রতিফলনের ফল যে প্রতিফলিত রশ্মিটি কী হবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে কী হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটিকে প্রধান অক্ষের ওপর থাকে, ঠিক আছে, ওই নির্দিষ্ট বিন্দুটি কী হচ্ছে প্রধান অক্ষের ওপর থাকে, ওই বিন্দুটিকে বলে মুখ্য ফোকাস। অর্থাৎ তুমি দেখো যে একটা ধরনের দর্পণের মধ্যে একটা আলোকরশ্মি গুচ্ছ কী হচ্ছে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কী হচ্ছে প্রধান অক্ষের সাপেক্ষে আসছে, ঠিক আছে, ঠিক আছে, দর্পণের সাপেক্ষে আসছে, ঠিক আছে, এবং সেটা কী করলো গিয়ে দর্পণে গিয়ে দর্পণের মধ্যে দিয়ে প্রবেশ করে কী হলো সেটা একটা ফোকাসের একটা নির্দিষ্ট কী হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কী করছে সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে দিয়ে সেটা কী হচ্ছে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো যে আমরা আলোকরশ্মি পেয়েছি সেই আলোকরশ্মিটা কী হচ্ছে প্রথমে একটা দর্পণে গিয়ে প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে কী হচ্ছে মিলিত হচ্ছে। এটা কার ক্ষেত্রে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা পাবো, এই যে বিন্দুটার নাম দাও এফ, সেই বিন্দুটা পাবো কী হচ্ছে ফোকাস, কী হলো ফোকাস বিন্দু বলা হচ্ছে, ঠিক আছে। আবার তুমি যদি উত্তল দর্পণের কথা ভাবো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কী হচ্ছে দর্পণের উপর পড়ছে, কী হলো দর্পণের উপর গিয়ে পড়লো, দর্পণ থেকে কী হচ্ছে এটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, এটা তাহলে কী হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অন্য কোনো বিন্দু থেকে কী হচ্ছে অপসৃত হচ্ছে। এই ক্ষেত্রে কী হচ্ছে এই যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এটার নাম দাও এফ। তাহলে এই যে এফ হচ্ছে কী হচ্ছে ফোকাস বিন্দু। অর্থাৎ কী দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে কী দেখতে পেলাম, অর্থাৎ আমরা যে প্রতিবিম্বর উৎস পাচ্ছি সেই প্রতিবিম্বর যে বিন্দুতে গঠিত হচ্ছে যে যে কোনো বস্তু বা কোনো বস্তু যে প্রতিবিম্ব পাবো সেই দর্পণ থেকে প্রতিফলিত যে বিন্দুতে আমরা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে গঠিত হচ্ছে সেই বিন্দুটাকে আমরা বলছি ফোকাস বিন্দু, ঠিক আছে। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে কী দেখলাম প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের ওপর উপস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে কী হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এটা কার ক্ষেত্রে দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে, তাই না, অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, দর্পণের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে যে মনে হচ্ছে যে কী হচ্ছে অন্য বিন্দু থেকে কী হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। আর এখানে এই যে এফ দুটো বিন্দু পেলাম সেটা কী হচ্ছে উত্তল দর্পণ আর অবতল দর্পণের কী হচ্ছে ফোকাস বিন্দু, ঠিক আছে। অর্থাৎ আমরা যে প্রতিবিম্ব পেলাম তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যে আমরা প্রতিবিম্ব পাবো কি তাহলে সৎ প্রতিবিম্ব পাবো। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব পাবো সেটা সৎ প্রতিবিম্ব পাবো, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা পাবো সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এটা সৎ প্রতিবিম্ব আর এটাই অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব যে যখন আবার অপোজিট যে ঘটনাটা ঘটবে যখন আমরা ফোকাস থেকে কী হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো যখন মুখ্য ফোকাস থেকে অপসৃত রশ্মি যখন অপসৃত হবে এই এখান থেকে অপসৃত হবে মুখ্য ফোকাস থেকে যখন অপসৃত হবে কী হবে যে রশ্মিগুচ্ছ আমরা পাবো সেটা প্রতিফলিত হয়ে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আবার সমান্তরালভাবে ফিরে যাবে। এই আলোটা প্রতিফলিত হয়ে আবার সমান্তরালভাবে
ফিরে যাবে। ঠিক আছে, তাহলে আবার দেখো সেম ঘটনাই ঘটবে যখন অভিসারী আলোক রশ্মি গুচ্ছ দর্পণের উপর প্রতিফলিত হবে। অভিসারী আলোক রশ্মি দর্পণের উপর প্রতিফলিত হবে, তখন কী হবে, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আবার প্রধান অক্ষের সাপেক্ষে কী হবে, সমান্তরালভাবে কী হবে, ফিরে যাবে। প্রধান অক্ষের ওপর কী হবে, সমান্তরালভাবে ফিরে যাবে। এটা হচ্ছে উত্তল দর্পণ অবতল দর্পণের মধ্যে কার রশ্মির যে প্রত্যাগমনের নিয়ম, সেই নিয়ম অনুসারে এটা ঘটে থাকে। ঠিক আছে, এবার আমার আলোচনা করব যে ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো যে আমরা দর্পণে যে মেরু পেয়েছি, মেরু বা মধ্যবিন্দু, এবং কী হচ্ছে যে ফোকাস বিন্দুর মধ্যে যে দূরত্বটা থাকবে, এই যে ফোকাস বিন্দু তো ও থেকে ও এফ যে দূরত্বটা, সেই দূরত্বটা বলবো আমরা কি, ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে সেম যে দূরত্বটা পাবো, যে মধ্যবিন্দু থেকে ফোকাসের বিন্দু যে দূরত্ব, সেটাকে আমরা বলবো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। এবার আলোচনা করব ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্য আলোচনা করলাম, ফোকাস তল আর গৌণ ফোকাস। এবার আলোচনা করব ফোকাস তল ও গৌণ ফোকাস। ঠিক আছে, ফোকাস তল অথবা গৌণ ফোকাস। দেখো আমরা দুটো দর্পণ নিয়েছি, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। এর যে ফোকাস পেয়েছি, মুখ্য ফোকাস এফ, আর একটা দুটোকে আমরা মুখ্য ফোকাস এফ পেয়েছি। ঠিক আছে, এবার বলছি গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আর দর্পণের প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, এই যে দর্পণের প্রধান অক্ষের এর ওপর যে লম্বভাবে তল কল্পনা করা হয়, তাকে আমরা বলবো ফোকাস তল। অর্থাৎ আমরা যে তল কল্পনা করব, এই যে তলটাকে আমরা বলবো কী হচ্ছে, ফোকাস তল। অর্থাৎ যে তল কল্পনা করব সেটাকে আমরা বলবো ফোকাস তল। ঠিক আছে, তাহলে আমরা যে মুখ্য ফোকাসের ওপর এবং প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করবো, সেটাকে আমরা বলবো কি, ফোকাস তল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো কি, ফোকাস তল। ঠিক আছে, এই যে তলটা আমরা পেলাম, সেই তলটা কি বলবো, তাহলে এফ এর যে তলটা পেলাম সেটা বলবো ফোকাস তল। ঠিক আছে, এবার ফোকাস তল আমরা পেয়ে গেলাম। এবার আমরা আলোচনা করব গৌণ ফোকাস। ঠিক আছে, গৌণ ফোকাস হচ্ছে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি ধরে নাও সমান্তরালভাবে না পড়ে, সেটা কীভাবে পড়ছে, আনুতভাবে গলীয় দর্পণের উপর পড়লো। তা আনুতভাবে যখন গলীয় দর্পণে পড়বে, তো কিন্তু দর্পণের যে ফোকাস তৈরি হবে, সেটা কি অন্য বিন্দুতে, দর্পণের যে মুখ্য ফোকাস তলের ওপর আরেকটা ফোকাস তৈরি হবে, ফোকাস বিন্দু তৈরি হবে। সেই তলটা, সেই বিন্দুটাকে, সেই ফোকাসটাকে বলবো গৌণ ফোকাস। অর্থাৎ দেখো এখান থেকে আমরা যদি একটা আলোক রশ্মি নিই, সেই আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে, ঠিক আছে, তির্যকভাবে যদি পড়ে বা আনতভাবে গলীয় দর্পণে পড়ে, যে গঠন করবে, যখন একটা ফোকাস গঠন করছে F1 বিন্দুতে, আমরা ধরে নিলাম একটা ফোকাস তৈরি করলাম। তাহলে F1 বিন্দুতে ফোকাস তলের উপর F1 বিন্দু মিলিত হলো। একটা তির্যকভাবে বা আনতভাবে গলীয় দর্পণ আবর্তিত আলোক রশ্মি পরে কী হচ্ছে, সেটা তির্যকভাবে এসে ফোকাস যে তল পেলাম, সে তলের ওপর কী করলে, F1 ফোকাস তৈরি করলে। এই যে F1 ফোকাস তৈরি করলো, কী হচ্ছে বলতে, তাহলে এটা উত্তল দর্পণের ক্ষেত্রে কী হচ্ছে, F1 বিন্দু থেকে কী হচ্ছে, বিন্দুতে দিলে অপসৃত আলোক রশ্মি মিলিত হচ্ছে। ঠিক আছে, এবার দেখা যাক এই যে এইটাকে F1টাকে বলবো গৌণ ফোকাস। ঠিক আছে, এবার দেখা যাক কি, উত্তল
দর্পণের ক্ষেত্রে। ধরো কোনো আলোক রশ্মি তির্যকভাবে পড়ছে বা অনন্তভাবে পড়ছে, ঠিক আছে। অনন্তভাবে পড়ে কী হচ্ছে যে আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি এসে অনন্তভাবে পড়লো, সেটা কি অনন্তভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এই আলোক রশ্মিটা কী হচ্ছে, F1 মনে হবে যে কী হবে যে গৌণ প্রকাশের ক্ষেত্রে যে অবতল দর্পণের ক্ষেত্রে কী হবে যে অন্য কোনো বিন্দু থেকে বা F1 বিন্দু থেকে কী হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই ক্ষেত্রে যে আমরা অনন্তভাবে যখন পড়বে তখন এই ক্ষেত্রে যে আমরা যে ফোকাস পাবো সেই ফোকাসটাকে আমরা বলবো গৌণ ফোকাস। তাহলে F1 হচ্ছে কি হচ্ছে গৌণ ফোকাস, গৌণ ফোকাস, ঠিক আছে। তাহলে মুখ্য ফোকাস কিন্তু দর্পণের প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু। যে আমরা মুখ্য ফোকাস পেয়েছিলাম এফটা কী হচ্ছে দর্পণের ওপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, এবং কারণ প্রধান অক্ষের সমান্তরালে যে প্রধান অক্ষের যে সমান্তরাল পাবো সে তার মধ্যে একটি মাত্র রশ্মিগুচ্ছ থাকা সম্ভব, হ্যাঁ। কিন্তু গৌণ ফোকাসকে একটা নির্দিষ্ট বিন্দু বলবো না, কারণ যে দর্পণের যে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ পাবো, এই এবং প্রধান অক্ষর সঙ্গে কী হবে ওটা নতি কোণের পরিবর্তিত হবে, এবং গৌণ ফোকাসের অবস্থান তাহলে কী হবে পরিবর্তন হবে। তাই কিন্তু গৌণ ফোকাস সবসময় কি ফোকাস তলের ওপরেই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। এরপরে যে ফোকাস দূরত্ব নির্ণয় করা শিখব, এবং বিভিন্ন রিলেশন আছে, সম্পর্ক আছে, ফোকাস দূরত্ব, বক্রতা, ব্যাসার্ধ, এরকম অনেক কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে, এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। ওকে, রাখছি।